লাদাখ সকল ভ্রমণপ্রিয় মানুষ থেকে শুরু করে সকল বাইকার্স সকলের কাছেই যে জায়গা স্বপ্নের তীর্থস্থান। আর বাকি 5 জনের স্বপ্নের মতন আমারও এই স্বপ্নের লে লাদাখ ঘোরার স্বপ্ন পূরণ হয়েছিল গত বছর আগস্ট মাসে। ঘুরে দেখে নিয়েছিলাম লে শহর সহ প্যাংগং লেক, নুব্রা ভ্যালি, দিস্কিত মনেস্ট্রি, হানলে, সোমরিরি সহ লাদাখের আরও দারুণ সব রোমাঞ্চকর জায়গা। সাথে এই উপলব্ধি করেছিলাম কেন কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ড, অরুণাচলের মতো এত দারুণ সব জায়গা ভারতবর্ষে থাকা সত্ত্বেও মানুষ কেন একবার হলেও জীবনে ছুটে আসতে চায় এই লে লাদাখে ঘুরতে। লে লাদাখের সম্পূর্ণ ভিডিও সিরিজ আমার চ্যানেলে আপলোড হওয়ার পর থেকেই আপনাদের কাছ থেকে পেয়েছিলাম অনেক প্রশ্ন। বুঝেছিলাম আপনাদের অনেকের মনে রয়েছে লাদাখ ঘোরা নিয়ে অনেক প্রশ্ন। তাই আজকের এই সম্পূর্ণ ভিডিওতে লে লাদাখ ট্রিপের থাকা, খাওয়া, ঘোরাফেরা এবং খরচের আপডেট পাবেন ধারাবাহিক। সাথে স্বপ্নের এই লে লাদাখে 2 চাকায় অর্থাৎ মোটর বাইকে ঘুরতে কেমন খরচ পড়তে পারে তাও জানানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। নমস্কার, আমি সৈকত। আজকে 2024-এর এপ্রিল মাস। এই বছরের মতন কিন্তু লে লাদাখ ভ্রমণের যে বেস্ট সিজন তা কিন্তু চালু হয়ে গিয়েছে অলরেডি। তো সেই সংক্রান্তই আজকে গোটা ভিডিওটা লে লাদাখ ট্যুর গাইড নিয়েই। তো আপনাদের থেকে পাওয়া বেশ কিছু প্রশ্ন নিয়েই তার সমাধান দেবো আজকের এই গোটা ভিডিওতে। মানে যেহেতু এটা মোস্ট নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়া, কাশ্মীরের একদম পাশে, যেহেতু এর একদিকে রয়েছে চায়না, একদিকে রয়েছে সিয়াচেন গ্লেশিয়ার, একদিকে রয়েছে পিওকে, এক নিচে রয়েছে হিমাচল, আবার পশ্চিম অংশের নিচে রয়েছে কাশ্মীর। তো হয়তো অনেকেই মনে করেন যে এই লে লাদাখ ঘুরতে যেতে গেলে হয়তো অনেক রকম খুব টাফ প্ল্যানিং দরকার, কিংবা হয়তো আর্মিদের থেকে প্রচুর রকম পারমিশন দরকার, প্রচুর রকম হেলথ ইস্যু মানে হেলথ ফিটনেস দরকার। তো আমি বলবো ভারতের অন্যান্য জায়গা যেতে গেলে যেমন আপনি প্রিপারেশন নেন কিংবা প্ল্যান করেন ঠিক ততটাই ইজি এই লে লাদাখ ঘোরা আজকের এই 2024-এ দাঁড়িয়ে। আর কথা দিতে পারি আজকের এই গোটা ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে নিশ্চিত আপনাদের আগামী লে লাদাখ ট্যুর গাইড মানে ট্যুর প্ল্যান করতে কিংবা লে লাদাখ ঘুরতে গিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না। তাই আশা রাখবো পুরো ভিডিওটা দেখবেন। তো এই গোটা ভিডিওটা বেশ কয়েকটা সেগমেন্টে ভাগ করা রয়েছে। তো শুরু করি। প্রথম যে সব থেকে মানে সমস্ত জায়গায় ঘোরা ট্যুর গাইডে যে ফার্স্ট কোয়েশ্চেন আসে মানে সবার থেকেই, সেটা হচ্ছে বেস্ট সিজন কোনটা এই লে লাদাখ ঘুরতে যাওয়ার। লে লাদাখ 31শে অক্টোবর 2019-এর পর থেকে ভারতের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল, যা 2019-এর মানে 31শে অক্টোবর 2019-এর আগে ছিল জম্মু কাশ্মীরের মধ্যেই। লাদাখ শব্দের অর্থ কিন্তু দ্য ল্যান্ড অফ হাই পাসেস। কারণ পৃথিবীতে যত আমরা গুরুত্বপূর্ণ এবং বড় বড় সব পাসেসগুলো দেখি, হাই পাসেস, তার কিন্তু অধিকাংশ রয়েছে আমাদের এই লাদাখে, যেখানে বৃষ্টিপাত খুব কম হয়, গাছপালার দেখা প্রায় নেই বললেই চলে। এইরকম একটা জায়গায় ঘুরতে যাওয়ার জন্য কিন্তু যেমন কাশ্মীরে আমরা আলোচনা করেছিলাম যে সারা বছরে আমরা মোটামুটি কাশ্মীর যেতে পারি। বিভিন্ন সময়ে রূপ বিভিন্ন রকম হয়, তবে লাদাখের ক্ষেত্রে কিন্তু ঠিক অতটা সোজা নয় লাদাখ সারা বছর যাওয়া। কারণ নভেম্বর থেকে এই এপ্রিল এই পর্যন্ত কিন্তু লাদাখ পুরোটাই সাদা বরফের চাদরে মুড়ে থাকে এবং ওয়েদার যেটা হয় কন্ডিশন কিন্তু খুব মানে রাফ হয়। কারণ এই সময় প্রচুর মাইনাস নিচে টেম্পারেচার নামে। দ্রাস রয়েছে আমাদের এই লে লাদাখে, যা কিনা ওয়ার্ল্ডের সেকেন্ড মোস্ট কোল্ডেস্ট ভিলেজ আর কি, সেকেন্ড কোল্ডেস্ট ভিলেজ যেখানে মানুষ থাকেন। তো ভাবতে পারছেন এরকম একটা মানে এক্সট্রিম জায়গায় কিন্তু বছরে সারা বছর যাওয়া যেতে পারে না। তবে যেটা সব থেকে বেস্ট সিজন লাদাখ গোটা লাদাখ ঘুরে দেখার, সেটা হচ্ছে এই মে থেকে অক্টোবর অবধি। আচ্ছা, এবার আসি দ্বিতীয় প্রশ্নে, মানে লাদাখ পৌঁছাবেন কিভাবে। লাদাখ পৌঁছানোর জন্য আপনাদের প্রথমেই পৌঁছতে হবে লে শহরে, যা কিনা এই লাদাখের রাজধানী শহর। তো লে পৌঁছানোর জন্য আপনি 2টো পথ ইউজ করতে পারেন, একটা বিমান পথ, একটা হচ্ছে সড়ক পথ। বিমান পথ সব থেকে ইজিয়েস্ট ওয়ে এবং সব থেকে কম টাইম লাগে। যদি আমাদের কথা বলি, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তো লে এয়ারপোর্টে বা কুশক বাকুলা রিম্পোচি এয়ারপোর্টে পৌঁছানোর জন্য বিমান রয়েছে। তবে আমাদের কলকাতা থেকে ডিরেক্ট লের জন্য কিন্তু কোনো বিমান নেই। আমি গেছিলাম 2023-এর আগস্ট মাসে, সম্ভবত 13 তারিখ আমি রওনা দিয়েছিলাম। তো আমি এখান থেকে রাতের ফ্লাইটে পৌঁছে গিয়েছিলাম দিল্লি এবং একদম আর্লি মর্নিং ফ্লাইট নিয়ে লে শহরে পৌঁছেছিলাম। তো এই ক্ষেত্রে বলে রাখি, অন্যান্য যে কোনো বিমান যাত্রার তুলনায় এই বিমান যাত্রা কিন্তু আপনার কাছে হয়ে উঠতে পারে একদম চিরস্মরণীয়। কারণ বিমানের জানলা দিয়ে আপনি নিচে দেখবেন অসম্ভব সুন্দর কারাকোরাম পর্বতের একটা রেঞ্জ, চারিদিকে পাহাড়, তার উপর দিয়ে বিমান যাচ্ছে। এইটা কিন্তু একটা দারুণ দৃশ্য হয়ে উঠতে পারে। আর এক্ষেত্রে সময়টাও কম লাগে এবং মোটামুটি ভাড়া যেটা লাগে দিল্লি হয়ে পৌঁছাতে এক পিঠের, যদি আগে থেকে টিকিট কাটেন 8 থেকে 10 হাজারের মধ্যে আপনি কলকাতা থেকে লে পৌঁছে যেতে পারেন। তবে এক্ষেত্রে ছোট্ট একটা সাজেশন দিয়ে রাখি, আমি টিকিট কাটি বিমানের স্কাই স্ক্যানার থেকে এবং
এই পথে মানে দিল্লি থেকে লের যে বিমান নেবেন সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যদি আর্লি মর্নিং ফ্লাইট নেন বিমানের বাঁ দিকে সিট নিতে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আপনি যদি সড়ক পথে যান সেক্ষেত্রে দুটো উপায় আছে, ভায়া মানালি হয়ে এবং ভায়া শ্রীনগর হয়ে। শ্রীনগর হয়ে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আপনাকে কলকাতা থেকে ট্রেনে প্রথমে যেতে হবে জম্মু তাওয়ি, এবং জম্মু তাওয়ি থেকে শ্রীনগর গাড়িতে যেতে হবে, এবং শ্রীনগর থেকে আপনি এক রাত কার্গিল অথবা দ্রাস যে কোনো একটা জায়গায় একটা রাত কাটিয়ে আপনি পরের দিন পৌঁছে যেতে পারেন লে শহরে। কলকাতা স্টেশন থেকে জম্মু তাওয়ি জাট এক্সপ্রেস ছাড়ে প্রতিদিন সপ্তাহে, শিয়ালদা থেকে হামসাফার এক্সপ্রেস রয়েছে এবং হিমগিরি এক্সপ্রেস ছাড়ে মঙ্গলবার আই থিঙ্ক হাওড়া থেকে। আচ্ছা, ভায়া আরেকটা যে পথ রয়েছে সেটা হচ্ছে মানালি হয়ে। মানালি থেকে রোটাং পাস হয়ে জিসপা সারচু হয়ে আপনি একটা রাত ওখানে থাকুন, তারপর দিন পৌঁছে যান লেতে। এই দুটো রাস্তা কিন্তু রয়েছে আপনার কলকাতা থেকে মানালি বা শ্রীনগর হয়ে লে শহর পৌঁছানোর। তবে আমি সাজেস্ট করব সড়ক পথে যান, তার কারণ বিমানে যদি যান লে শহরের হাইট কিন্তু প্রায় 14,980 ফুট, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে এই এতটা উঁচু হাইটে যদি আপনি বিমানে যাত্রা করেন কলকাতা থেকে, তাহলে শরীর আপনার লে শহরের যে হাইট সেই অল্টিটিউডটা মানে সহজে মেনে নিতে পারবে না। সেক্ষেত্রে এএমএস হওয়ার চান্স কিন্তু প্রবল। সড়ক পথে আপনি বা বিমান পথে আপনি শ্রীনগর পৌঁছে যান, শ্রীনগর থেকে আপনি গাড়ি করে পৌঁছে যান কার্গিল হয়ে লে। আচ্ছা, লে শহরে তো পৌঁছানো হলো, এরপর আসি লে লাদাখ ঘোরার আইডিয়াল আইটিনারি কি হতে পারে সেইটা নিয়ে আলোচনা করি। তবে আইটিনারি আলোচনা করার আগে আমি ধন্যবাদ জানিয়ে রাখছি আমার আগের বারে মানে আগস্ট মাসে 2023-এ যে আমি লে লাদাখ ট্রিপ করেছি সেক্ষেত্রে আমাদের ট্রাভেল পার্টনার অল্টিটিউড অ্যাডভেঞ্চার হলিডেজকে কলকাতা থেকে কলকাতা অবধি তারা আমাকে সার্ভিস দিয়েছেন। তো তাদের যোগাযোগের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, চেক আউট করতে পারেন। আমার পার্সোনালি অভিজ্ঞতা দুর্দান্ত ছিল, তাদের সাথে যোগাযোগ অবশ্যই করতে পারেন। তো দেখুন, লে লাদাখ তো একটা বড় রিজিয়ন, তো এখানে কিন্তু বিভিন্ন রকম ট্যুর আইটিনারি হতে পারে সময় বিশেষে। কারোর 7 রাত 8 দিন হতে পারে, কারোর 9 রাত 10 দিন হতে পারে, কারোর 12 রাত 13 দিনও হতে পারে। তো আমি প্রথমে আলোচনা করি আমি আগের বছর আগস্ট মাসে যে ট্যুর প্ল্যানটা করেছি বা যে ট্যুর আইটিনারিতে গোটা লে লাদাখ ঘুরেছি সেইটা, অর্থাৎ 9 রাত 10 দিনে লে টু লে এই আইটিনারিটা আমি প্রথম বলি। প্রথম দিন সকাল সকাল আমি পৌঁছে গিয়েছিলাম লে শহরে বিমান পথে কলকাতা থেকে দিল্লি হয়ে। সকাল 7টা সাড়ে 7টার মধ্যেই আমাদের দেখলাম এয়ারপোর্টের বাইরে আসতেই গাড়ি রেডি ছিল, গাড়ি করে আমরা পৌঁছে গেলাম আমাদের লের হোটেলে। তবে প্রথম দিন যদি আপনি বিমানে আসেন, প্রথম দিন কিন্তু আপনার থাকবে অ্যাক্লামেটাইজেশন ডে, মানে পুরো দিন হোটেলের বাইরে আপনি বেরোতেই পারবেন না, কারণ লে অনেকটা উঁচু, আমি আগেই বলেছি সমুদ্রপৃষ্ঠ থেকে আর এত কম সময় এতটা হাইট গেইন করেছেন। তো বডিকে অ্যাক্লিমেটাইজ করার জন্য পুরো দিনটা আপনাকে হোটেলের বেডেই রেস্ট নিতে হবে, না হলে এএমএস অ্যাটাক মাস্ট আসছে এই নিয়ে। তো হোটেলে আমরা পৌঁছালাম, ব্রেকফাস্ট করলাম। সেদিন আমি একটু ছাদে গিয়ে লাফালাফি করেছিলাম, জাস্ট একটু রিলস করেছিলাম, তাতেই আমার এএমএস হয়ে যায়। মানে আমার মনে আছে প্রথম 3 দিন আমার 104 জ্বর ছিল এবং বিছানায় আমি শুয়েছিলাম, রীতিমতো ঘুমাচ্ছিলাম। আমি মনে হলো বিছানাটাকেও এরকমভাবে ঘোরাচ্ছে, এটাকে হচ্ছে এএমএস। তো পেটের সমস্যা হতে পারে, বমি হতে পারে। তো এইটা থেকে বাঁচার জন্য যদি বিমানে আসেন 48 ঘন্টা যাত্রা শুরুর 48 ঘন্টা আগে থেকে আপনাকে ডায়মক্স খাওয়া শুরু করতে হবে, প্রতিদিন একটা করে নির্দিষ্ট সময়ে, এবং সাথে আপনাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে। আর যদি সড়ক পথে আসেন তাহলে আস্তে আস্তে বডি যেহেতু গেইন করছে হাইট মানে অল্টিটিউড, তাহলে বডি অটোমেটিকলি অ্যাক্লিমেটাইজ হতে শুরু করবে। তাও সাজেশন হলো ডায়মক্স খাওয়ার। দ্বিতীয় দিন সকালবেলা শরীর একদম মোটামুটি একটু ফিট, জ্বর ছিল গায়ে 102-3। আজকে সকাল সকাল ব্রেকফাস্ট সেরেই আমরা ঘুরবো আজকে হাফ বেলায় লের সাইট সিং, মানে লের লোকাল মানে সিটি ট্যুর আর কি। প্রথমে আমরা গেছিলাম লে শহরেই হল অফ ফেম, যা কিনা কার্গিল যুদ্ধের শহীদদের স্মৃতির স্মরণে বানানো। তা দেখে আমরা একে একে আজকে ঘুরেছিলাম লে প্যালেস, থিকসে মনেস্ট্রি, সে প্যালেস, র্যাঞ্চো স্কুল, যা কিনা আমরা দেখেছি 3 ইডিয়টসে, সেটা কিন্তু এখানেই শুটিং হয়েছিল। তার সমস্ত একদম মানে দৃশ্য একদম অবিকল তৈরি করা রয়েছে সেট এখনও। তারপর আমরা গেছিলাম শান্তি স্তূপা। এগুলো মোটামুটি লে শহরের লে সিটি ট্যুরের মধ্যে খুব ইম্পর্টেন্ট প্লেস, এগুলো ঘুরলাম। দিয়ে বিকালবেলাটা আমরা গেছিলাম, আমরা যেহেতু লে মার্কেটের খুব কাছাকাছি ছিলাম 1 কিলোমিটারের মধ্যেই, তো গেছিলাম সন্ধ্যাবেলা আমরা লে মার্কেটে। লে মার্কেট দারুণ জমজমাট একটা জায়গা, দারুণ সব স্ট্রিট ফুড রয়েছে, প্রচুর রকমের দোকানপত্র রয়েছে, শীতের জ্যাকেট জামা কাপড়ের এই সমস্ত দোকান রয়েছে, ঘর সাজানোর দোকান রয়েছে, বিভিন্ন দোকান কিন্তু আপনি পেয়ে যাবেন এই লে মার্কেটে। দ্বিতীয় দিন বিকাল সন্ধ্যাটা আপনি দিন লে মার্কেটেই। এবার আসি তৃতীয় দিনে। আজকে আমরা যাব প্রথমেই ম্যাগনেটিক হিল দেখতে, যা কিনা আমাদের ভারতে একমাত্র জায়গা রয়েছে। এখানে নাকি এটা খুব বিখ্যাত, কারণ এখানে গাড়ি নিউট্রালে রেখে দিলেও গাড়ি পাহাড়ের দিকেই এগিয়ে যায়, অবিশ্বাস্য একটা জায়গা। তো ম্যাগনেটিক হিল দেখার পর আমরা গিয়েছিলাম
জান্সকার সিন্ধু সঙ্গম দেখতে। এটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। এখানে জান্সকার নদী এবং সিন্ধু নদী, যা কিনা লাদাখে দুটো খুব গুরুত্বপূর্ণ নদী, তাদের মিলনস্থল, তাদের সঙ্গম। এবং এখানে আপনি চাইলে রিভার র্যাফটিংও করতে পারেন, যা কিনা বলা হয় পৃথিবীর উচ্চতম রিভার র্যাফটিং পয়েন্ট। তবে আজকে আমরা রিভার র্যাফটিং করিনি, কারণ এইটা দেখে আমাদের এগিয়ে যেতে হবে অনেকটা দূর। আমরা আজকে যাচ্ছি একদম কার্গিলের যে পথ, সেই কার্গিলের দিকে। আমরা যাব লামায়রু মনেস্ট্রি, যা কিনা মানে লাদাখের অন্যতম পুরানো মনেস্ট্রির মধ্যে একটা, এবং দারুণ সুন্দর। পথেই আমরা দেখে নিয়েছিলাম মুন ল্যান্ড, যা দেখে সত্যিই আপনি অবাক হবেন, কারণ খানিক মনে হবে আপনি পৃথিবীতে দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে আছেন অন্য কোনো একটা গ্রহে। এত মহাজাগতিক অবিশ্বাস্য একটা জায়গা। আর আপনি যেতে পারেন, যেটা আমরা গিয়েছিলাম, সেটা হচ্ছে আলচি মনেস্ট্রি, যা কিনা বলা হয় লাদাখের সবথেকে পুরানো মনেস্ট্রি। এখানে গেলে আপনি লাদাখের বহু পুরানো চিত্রকলাও তিনি দেখতে পারেন। পাশে রয়েছে সিন্ধু নদ। এগুলো দেখে আপনি ফেরত আসার পথে দেখে নিতে পারেন পাত্থার সাহিব গুরুদুয়ারা। দেখে আমরা সেদিন ফিরে এসেছিলাম হোটেলে। আজকে চতুর্থ দিন আমাদের এই লাদাখ ভ্রমণে। আজকে কিন্তু লে শহরকে বিদায় জানাতে হবে আমাদের। আর আজকে আমরা লে শহরকে বিদায় জানিয়ে এগিয়ে যাব একসময়কার পৃথিবীর সর্বোচ্চ মোটরেবল রোড, যা কিনা বর্তমানে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম মোটরেবল রোড, খারদুংলা। মানে সত্যি ভয়ঙ্কর সুন্দর এই খারদুংলা পথ, কিন্তু খুবই রাস্তাঘাট বিআরওর তত্ত্বাবধানে রাস্তাঘাট কিন্তু লাদাখে এখন দারুণ সুন্দর। কিছু কিছু জায়গায় রাস্তা একটু খারাপ, বাট এই রাস্তা কিন্তু খারদুংলা অব্দি রাস্তা খুবই ভালো। 17,982 ফুট উচ্চতা এই খারদুংলা। তো এইটা যেহেতু অনেক উঁচুতে, সাথে যদি বয়স্ক মানুষ থেকে কিংবা আমাদেরও অনেকেরই শ্বাসকষ্ট হতেই পারে। তো সেক্ষেত্রে আমরা কি করেছিলাম, যেহেতু আমাদের গ্রুপে সিনিয়র সিটিজেনও ছিল, আমরাও ছিলাম, এই সমস্যাটা যে কারোর হতে পারে। আমরা লে শহরে আগের দিন ফিরতি পথেই লে শহরে প্রচুর দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনি ভাড়াতে 5 দিন 6 দিনের জন্য অক্সিজেন সিলিন্ডার ক্যারি ভাড়া নিতে পারেন। সেটা ক্যারি করুন, অবশ্যই দরকার, কারণ শরীর কখনকার খারাপ হয়ে যায় বলা যায় না। তো আমরা খারদুংলায় গিয়েছিলাম, ভগবানের দয়াতে আমাদের কারোর কিছু হয়নি। দারুণ সুন্দর ওয়েদার পেয়েছিলাম, এবং এখান থেকে আশপাশে যে ভিউটা খুবই ভালো। এটা একটা আমার স্বপ্নের মধ্যে ছিল। তো এই খারদুংলা পেরিয়ে আজ আমরা কিন্তু রওনা দেবো এরপর নুব্রা ভ্যালির জন্য, যা কিনা ভারতের একমাত্র শীতল মরুভূমি। ভাবা যায় এখানে মরুভূমি রয়েছে লাদাখে, অনেকেই হয়তো জানেন না। এখানে উট চড়ে। তো এই পথও কিন্তু দারুণ সুন্দর। আস্তে আস্তে করে লাদাখের যে সৌন্দর্য তা কিন্তু ফুটে উঠবে আপনাদের সামনে। গত কয়েকদিনে লাদাখের এক অন্যরকম ভ্যালি দেখেছেন, আজ থেকে শুরু হবে আপনাদের অন্যরকম সৌন্দর্য দেখা। চারপাশের পরিবেশটা আস্তে আস্তে করে চেঞ্জ হতে থাকবে। সেদিন আমরা কিন্তু এই নুব্রা ভ্যালি যাওয়ার পথে রিভার র্যাফটিংও করেছিলাম শায়ক নদীতে। আমার জীবনে সবথেকে সুন্দর অভিজ্ঞতা ছিল রিভার র্যাফটিংয়ে ঋষিকেশে, আর সবথেকে ভয়ানক অভিজ্ঞতা ছিল এই শায়ক নদীতে। এত দুর্গম ভয়ঙ্কর খরস্রোতা নদী এর আগে আমি কোনোদিন দেখিনি। শায়ক অনেক ভয়ঙ্কর। তো সেই রিভার র্যাফটিং আপনি করতে পারেন। তারপর সেখান থেকে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমরা পৌঁছে গেছিলাম বিকাল ডিস্কিত মনেস্ট্রি। একদম নুব্রা ভ্যালি ঢোকার আগেই রয়েছে ডিস্কিত মনেস্ট্রি। অপূর্ব সুন্দর, চারিদিকে খোলা একটা ভ্যালি, মাঝখানে ডিস্কিত মনেস্ট্রি। দারুণ সুন্দর লাগবে সেখানে সময় কাটাতে। তারপর আমরা পৌঁছে গেছিলাম নুব্রা ভ্যালি, হুন্ডারের যে মরুভূমি সেটা। এখানে কিন্তু দেখা যায় ভারতের একমাত্র 2 কুঁজওয়ালা উট। এটা পূর্বে যে রেশম পথ ছিল তারই অংশ ছিল। তো মঙ্গোলিয়া থেকে এই উট আনা হয়েছিল, তা পরম্পরা এখানেই থেকে যায়। পরে চেপে রাইডিংও করতে পারেন। সেখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা সন্ধ্যাবেলায় পৌঁছে গেছিলাম আমাদের স্টে এই নুব্রা ভ্যালি হুন্ডারে। সেখানে অসম্ভব সুন্দর সেদিন রাত্রিবেলা প্রথমবারের মতন খালি চোখে গ্যালাক্সি দেখেছিলাম। এখানে কিন্তু এত পরিমাণে, যেহেতু আমরা একটু গ্রামের দিকটাতে ছিলাম, শহর থেকে একটু দূরে, তো এখানে একদম লাইট পলিউশন নেই বললেই চলে। দারুণ সুন্দর দেখেছিলাম। তবে আগামী দিনে আরও ভালো কিছু অপেক্ষা করছিল আমাদের। তবে সেই দিন রাত্রিবেলা ডিনারের পর্ব মিটিয়ে শেষ হয়েছিল আমাদের আজকের দিনটা। ডে 5 আজ পঞ্চম দিন। সকালবেলা ব্রেকফাস্ট করে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন, কারণ আজকে আমাদের যেতে হবে ভারত পিওকে সীমান্তে, ভারত পাক সীমান্তে অবস্থিত দুখানা সুন্দর সুন্দর গ্রামে। প্রথম আমরা এই হুন্ডার থেকে বেরিয়ে যাব হচ্ছে তুর্তুক পেরিয়ে থাং। মনে রাখবেন, যদি আপনি ট্রাভেল এজেন্সির মাধ্যমে গাড়ি যান, তাহলে কিন্তু তুর্তুক অবধি বুকিং থাকে। তারপরে এই থাং, যেটা অ্যাকচুয়াল ইন্ডিয়ার লাস্ট ভিলেজ, ওই সীমান্তে গিলগিট বালচিস্তান ভারত পিওকে সীমান্তে শেষ গ্রাম থাং, সেই অবধি যেতে কিন্তু আপনার এক্সট্রা চার্জেস লাগবে। এখানে আপনি দাঁড়ালে সামনেই দেখতে পাবেন, দূরবীন নিয়ে চোখ লাগালে বা ক্যামেরায় লেন্স বড় থাকলে সামনে এলওসি, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস বর্ডার, ইন্টারন্যাশনাল বর্ডার, লাইন অফ কন্ট্রোল ইন্ডিয়া পাকিস্তানের, সেই এলওসি দেখতে পাবেন। দূরে দেখতে পাবেন পাকিস্তানের প্রথম গ্রাম, পিওকের যে প্রথম গ্রাম ফ্রানু, সেটাও একদম ক্লিয়ারলি ভিজিবল এখান থেকে। এবং এখানে মানুষদের যে জীবনযাত্রা,
1971 সালে এই গ্রামগুলো কিন্তু ভারতের অধীনে আসে, তার আগে কিন্তু পিওকে বা পাকিস্তান আন্ডারে ছিল। সেই কাহিনী অসম্ভবভাবে আপনাকে শিহরণ জাগাবে, দারুণ সুন্দর লাগবে। তো সেই থাং দেখে ফেরত চলে আসুন তুর্তুকে। তুর্তুক আমার মনে হয়, আমার সাজেশন রইল, যদি আপনি নিজেরা যান অবশ্যই তুর্তুকে একটা বা দুটো রাত কাটান। তুর্তুক এত সুন্দর একটা ভিলেজ, এখানে কোনো রকম বরফ পড়ে না, খুবই কম রেয়ার বরফ পড়ে, চারিদিকটা সবুজ ভ্যালি, বিভিন্ন রকম চাষ হচ্ছে, তারপরে লাদাখের সব খয়েরি পাহাড়, তার মাঝখানে ছোট্ট একটা সুন্দর গ্রাম এই তুর্তুক, যা কিনা প্লাস্টিক ফ্রি, এবং এখানে সমস্ত কিছু কাজ কিন্তু একদম হয় অর্গ্যানিক ওয়েতে, এবং এখানে দেখলাম মহিলাদের প্রাধান্য কিন্তু অনেকটা বেশি। তুর্তুকে আমার সাজেশন, আমরা ছিলাম না যদিও, একটা বা দুটো রাত তুর্তুকে থাকুন, চিরস্মরণীয় হয়ে থাকবে। আজকে আমাদের লাদাখ ভ্রমণের 6ষ্ঠ দিন, আজকে কিন্তু একটা স্বপ্ন পূরণের দিন, কারণ আজকে আমরা এই হুন্ডার থেকে রওনা দেবো হচ্ছে স্বপ্নের সেই প্যাংগং লেক। এটা সকাল থেকে ভাবতেই কেমন একটা লাগছিল, তবে আজকে রাস্তা কিন্তু বেশ কঠিন হতে চলেছে। মানে এতদিন লাদাখের রাস্তা কিন্তু ছিল বেশ মসৃণ, আরামদায়ক এবং বেশ উপভোগ্য, তবে আজ থেকে রাস্তাঘাট কিন্তু হতে চলেছে বেশ খানিকটা টাফ। তো এই জন্য, এবং আজকের জার্নিটা প্রায় 8 ঘন্টা তো মিনিমাম লাগবেই আপনার হুন্ডার থেকে প্যাংগং লেক পৌঁছানোর জন্য। চেষ্টা করবেন জলদি সকালবেলা ব্রেকফাস্টটা সেরেই রওনা দেওয়ার প্যাংগংয়ের জন্য। এবং এই পথে দিনের যত দিন বাড়বে তত ওয়াটার ক্রসিংয়ের পরিমাণ কিন্তু বাড়বে। তো এমনই বেশ কিছু ওয়াটার ক্রসিং আমরা ক্রস করছিলাম, যে সময় হঠাৎ মনে হলো একটু অ্যাডভেঞ্চার করা যায়। তো গাড়ি এগিয়ে চলে গেছিলো, আমি আর সিদ্ধার্থদা নেমে হেঁটে ওই ঠান্ডা বরফ গলা জল পা অব্দি ডুবিয়ে ওয়াটার ক্রসিং পার করেছিলাম। মানে এইগুলো লাদাখের অ্যাডভেঞ্চার। লাদাখ ভয়ঙ্কর সুন্দর, লাদাখ উপভোগ করতে হবে আপনাকে। কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ডের মতো লাদাখ কিন্তু অতটা আরামদায়ক জায়গা নয়, লাদাখ অ্যাডভেঞ্চারদের জায়গা। বিশ্বাস করুন, প্রথম যখন দূর থেকে প্যাংগংকে দেখলাম, সেই যে প্যাংগংয়ের সৌন্দর্য, নীল দিগন্তের জল, পিছনে বরফের খয়েরি সব পাহাড়, উপরে বরফ রয়েছে পাহাড়ের, অসম্ভব সুন্দর। মানে পুরো মনে হলো যেন এক অন্য জগতে পৌঁছে গেছি আমরা। তো প্যাংগংয়ের সামনে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা জাস্ট উপরেই ছিলাম। প্রচুর দেখবেন এখানে ক্যাম্প, কটেজ, টেন্ট রয়েছে। আমরা ছিলাম কটেজে। তো কটেজে আমরা উঠেছিলাম, সমস্ত কিছু বুকিংয়ে আমাদের অল্টিটিউড অ্যাডভেঞ্চার হলিডেজের তরফ থেকেই ছিল, যেহেতু আমরা প্যাকেজে গেছিলাম। সন্ধ্যাবেলাটা কাটলো, রাত্রিবেলা কিন্তু প্যাংগংয়ের বিউটি আলাদাই। রাত্রে যদি আপনি একটু বাইরে বেরোন, অন্ধকারে যান, দেখবেন প্যাংগংয়ের উপরে গোটা আকাশ যেন জেগে উঠছে। গ্যালাক্সি দেখতে পাবেন, কত রকমের সব তারা, মহাজাগতিক জায়গা। যেহেতু এইসব জায়গায় গেলে একটু রাত্রে বেরোনোর চেষ্টা করবেন, কষ্ট হলেও, এই জিনিসগুলো একটু উপভোগ করার জন্য। যাই হোক, এইভাবেই শেষ হলো আমাদের প্যাংগংয়ের এই দিনটা, 6ষ্ঠ দিনটা। আজকে 7th ডে আমাদের এই লাদাখ ট্রিপের। খুব ভোর উঠে পড়ুন, কারণ প্যাংগংয়ে ভোরটা কিন্তু অসম্ভব সুন্দর। সকালে যখন উঠলাম তখন আমাদের মেঘলা ছিল, বাট আস্তে আস্তে ব্রেকফাস্টের পর যেন রূপ একেবারে পাল্টে গেল প্যাংগংয়ের। আসল যে সৌন্দর্য প্যাংগংয়ের, ওই রোদ ঝলমলে আকাশ, পরিবেশটা দারুণ, নীল আকাশ, সাদা মেঘ, নিচে অতল নীল জল। তবে যত দেখবেন প্যাংগংয়ের কাছে যাবেন, হাতে জল নেবেন, দেখবেন একেবারে স্বচ্ছ জল, কাঁচের মতন রিফ্লেক্ট করছে জল। দারুণ ছিল সেই সকালটা, আমি কোনোদিন ভুলবো না। এত সুন্দর একটা সকাল প্যাংগংয়ের সামনে কাটিয়েছিলাম, স্বপ্নের সেই প্যাংগং লেক। আজকে 7th ডে প্যাংগংয়ের সামনে বেশ কিছুক্ষণ কাটিয়ে আমরা কিন্তু রওনা দেব হানলের উদ্দেশ্যে, যা কিনা ওয়ার্ল্ডের 2nd হাইয়েস্ট অবজারভেটরি। তো এইখানেই কিন্তু ট্যুরের একটু চেঞ্জ হতে পারে, কারণ অনেকে এই ট্যুরটা 7 রাত 8 দিনে করায়। যেমন এই প্যাংগং থেকেই আমরা চাংলা হয়ে ফিরে আসবো লেতে, অনেকের কাছে এই ট্যুর প্ল্যানটা থাকে। আবার আমরা করেছিলাম এই প্যাংগং থেকে আরও এগিয়ে গেছিলাম টুয়ার্ডস হানলে, এবং পরবর্তী দিনে যাব সোমরেরি। তো 9 রাত 10 দিনের প্রোগ্রাম হলে কিন্তু এই সোমরেরি হানলে আপনার ট্যুরে থাকবে, যেটা আমাদের ছিল। 7 রাত 8 দিনের হলে কিন্তু অটোমেটিকলি প্যাংগং থেকে আপনাকে ফিরে আসতে হবে লেতে। এইটা আপনার ট্যুর এজেন্টের সাথে প্ল্যান করে নিতে পারেন, বা আপনি যদি নিজে যান সেক্ষেত্রে প্ল্যানটা করে নিতে পারেন। তবে আমার সাজেশন, লাদাখকে চিনতে গেলে আপনাকে আসতেই হবে হানলে কিংবা সোমরেরি। প্রথম 50 কিলোমিটার পথ আমরা মান মিরাক ভিলেজ পার করে প্যাংগং লেককে একেবারে পথের বাঁ দিকে রেখে এগিয়ে যাব হানলের দিকে। আমি তো পার্সোনালি লাদাখ যেতে চাই এই প্যাংগং থেকে হানলে আরেকবার যাওয়ার জন্য। এবার শুরু হলো আসল লাদাখের গোলক ধাঁধা, কারণ এরপর থেকে ধুধু মরুভূমির মাঝখান দিয়ে আপনাকে যেতে হবে। কোনো পথ নির্দেশক নেই, তেমন কোনো সঠিক তৈরি হওয়া পথও নেই। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পথ, তবে আপনাকে যেতে হবে একাই। বাঁ দিকে থাকবে চায়না, মাঝখানটা পুরোটা একেবারে গোলক ধাঁধা। দূর দূরান্ত অবধি আপনার সামনে পিছনে থাকবে না কোনো গাড়ি, শুধু আপনি একাই এগিয়ে যাবেন। এখানে হারিয়ে যাওয়ার চান্সেস কিন্তু প্রবল,
প্রচুর মানুষ, প্রচুর পর্যটক কিন্তু এই জায়গা হারিয়ে গিয়েছেন, কারণ এটাকে কোনো নেটওয়ার্ক থাকে না, জিপিএস কাজ করে না। এখানে পথের ডান দিকে ইলেকট্রিক পোল আছে, সেই পোল ওয়াইজ আপনাকে কিন্তু রওনা দিতে হবে। এই পথ কিন্তু খুবই ভয়ানক এবং এই পথে হারিয়ে যাওয়ার প্রবল চান্সেস রয়েছে, কারণ বাঁদিকেই আপনি দেখবেন চায়নার আর্মিদের পোস্ট এবং মাঝখান দিয়ে রাস্তা। এই পথেই পড়বে আপনার রেজাংলা ওয়ার মেমোরিয়াল, যা কিনা অবশ্যই ভিজিট করবেন। আমার সাজেশান অবশ্যই ভিজিট করা উচিত প্রত্যেকটা পর্যটকেরই। অনেকে এর সামনে দিয়ে বেরিয়ে চলে যান, তবে আমরা গিয়েছিলাম প্রত্যেকে কাঁদতে কাঁদতে বেরিয়েছিলাম। মানে সত্যি ভারতীয় সেনাদের অবদান, বলিদান কোনোদিন ভোলার নয়। রেজাংলা ওয়ার মেমোরিয়াল কিন্তু আপনার অবশ্যই ঘুরে যাওয়া উচিত। তারপর সোজা রাস্তা শুরু হলো। মানে এই রাস্তা যে কী রাস্তা সেটা বলা ভাই খুব মুশকিল। এতদিন আমরা লাদাখে কেবলমাত্র ধূসর পাহাড় দেখেছি, আজকে আমরা দেখব পথের দুদিকে গ্রিন ভ্যালি, সেখানে সাদা খয়েরি কালো ঘোড়া দৌড়ে বেড়াচ্ছে, কিংবা মারমট রয়েছে, কিংবা ওখানকার যে ভেড়া গাধা সেগুলো চড়ছে, আর মাঝখান দিয়ে সোজা পথ আপনাকে পৌঁছে দিচ্ছে হানলের দিকে। এ পথ স্বপ্নের থেকে কম নয়, এই পথ স্বর্গের পথের তুলনায় কোনো অংশেই কম নয়। আর গ্রিন ভ্যালির চারিদিকে রয়েছে ধূসর পাহাড়, খয়েরি পাহাড়। একটা সময় এসেছিল চারিদিকে দেখলাম কেবলমাত্র 7টা রঙের পাহাড় চারিদিকে। আমি ওই দিনটা, ওই মোমেন্টগুলো কোনো দিন ভুলবো না। হানলে যাওয়ার এই রাস্তাটা আমরা মোটামুটি বিকাল নাগাদ পৌঁছেছিলাম এই হানলে গ্রামে। আমাদের হানলেতে দারুণ সুন্দর একটা প্রপার্টি ছিল, যেটা একদম মিডিলে, আর এখান থেকে একদম সোজা দেখা যাচ্ছিল হানলে যে অবজারভেটরি, সেকেন্ড হাইয়েস্ট অবজারভেটরি ওয়ার্ল্ডে, সেইটা। হানলে দিনে যতটা সুন্দর, রাতে কিন্তু আরও বেশি সুন্দর। রাতে আমাদের ডিনারের পর ছাদে টেলিস্কোপের ব্যবস্থা ছিল, কারণ এখান থেকে আপনি খালি চোখে অনায়াসে গোটা গ্যালাক্সিটা দেখতে পারেন। 300 দিন তো থাকেই পরিষ্কার ঝকঝকে আকাশ। এখানে আমরা দেখেছিলাম শনি গ্রহ, বৃহস্পতি গ্রহ টেলিস্কোপে একদম কাছেই। আজকে 8ম দিন, আজকে আমাদের হানলেকে বিদায় জানাতে হবে। তবে তার আগে আমরা সকাল সকাল ব্রেকফাস্ট সেরেই পৌঁছে গেছিলাম অবজারভেটরি দেখতে। একটা অন্যরকম অনুভূতি যে এই রকম একটা জায়গায়, রিমোট জায়গায় লাদাখে, যেখানে বিজ্ঞান এত উন্নত, যেখানে মহাজগৎকে এত কাছ থেকে দেখা যায়, সেগুলো দেখে আজকে আমরা রওনা দিয়েছিলাম সমরিরির উদ্দেশ্যে। প্যাংগং আমার মতে লাদাখের সবথেকে সুন্দর একটা লেক, কিন্তু প্যাংগংয়ের অধিকাংশটাই রয়েছে 4 ভাগে 3 ভাগ রয়েছে চায়নাতে, বাট সমরিরি ভারতের রয়েছে সম্পূর্ণটাই, এবং অনেক সুন্দর একটা লেক। রাস্তা ততটাই খারাপ, প্রায় অর্ধেক পথ, কোনো পথ নেই, কোথাও রাস্তা তৈরি হচ্ছে, কোথাও মানে সব থেকে বাজে রাস্তা, ভয়ঙ্কর রাস্তা আমরা পেয়েছিলাম সমরিরি পৌঁছানোর জন্য। কিন্তু সমরিরি যখন পৌঁছালাম আমরা বিকালে, প্রায় 5-6 ঘন্টার মতো সময় লেগেছিলো। সমরিরি যখন আমরা পৌঁছালাম সব কষ্ট দুঃখ ভুলে গেছিলাম, কারণ সমরিরি জায়গাটা এত অপূর্ব, গ্রামটা এত সুন্দর। সমরিরি কোরজক ভিলেজ, এত রিমোট একটা গ্রাম, যেখানে আমরা গ্রামের মানুষদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম। সেই বিকালের ভাগটা আমরা ঝালমুড়ি খেয়েছিলাম। তো ঝালমুড়ি খাওয়ার আগে সমরিরি লেকের আশপাশটা খুব সুন্দর সুন্দর ছবি তুলেছি, ঘুরেছি, দারুণ লেগেছিল। এখানে একটা ছোট্ট মনেস্ট্রি রয়েছে, সেইটাও যেতে পারেন। তবে এই সমস্ত জায়গা প্যাংগং, হানলে, সমরিরি, এগুলোতে কিন্তু আপনি এক্সপেক্ট করবেন না যে দারুণ সুন্দর লাক্সারি প্রপার্টিতে আপনি থাকতে পারেন। এগুলো একদমই রিমোট জায়গা। বেসিক অ্যাকোমোডেশন, বেসিক টয়লেট, বেসিক খাওয়া দাওয়া, বেসিক ঘর, ড্রয়মেট্রি হয়তো থাকবে না, পার্সোনাল রুম হয়তো থাকবে, বাট এরকম রুম পাবেন। একদম এটা জেনেই আপনি কিন্তু এই সমস্ত জায়গা ঘুরতে যান। আজকে 9 নম্বর দিন, অর্থাৎ আমাদের লে লাদাখ ভ্রমণের অফিসিয়ালি আজকে শেষ দিন। আজকে আমাদের ফিরতে হবে লেতে। তবে পথে আমরা সমরিরি সকালে সানরাইজ দেখে আমরা গেছিলাম পুগা ভ্যালি, যা কিনা একটু অফবিট জায়গা, খুব সুন্দর জায়গা, যেতে পারেন। এভাবেই আমাদের লে পৌঁছালাম। সেদিন আর কারোর এনার্জি ছিল না, রেস্ট নিয়েছিলাম। আর পরদিন সকাল হতেই আমরা চলে গেছিলাম এয়ারপোর্টে। ফ্লাইট ছিল টু দিল্লি ফার্স্ট, তারপর দিল্লি থেকে কলকাতা। তো এইভাবে আমাদের 9 রাত 10 দিনের যে লে লাদাখ ট্যুর, সেই ট্যুর আইটিনারি আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। এরপর যদি আপনি চান যে শ্রীনগর হয়ে আপনি লে পৌঁছাবেন, প্রথম দিন ডে 1 আপনি থাকবেন শ্রীনগরে রাত্রে। তারপরের দিন শ্রীনগর থেকে আপনি চলে যাবেন কার্গিল ভায়া জোজিলা, এবং সাথে দেখে নেবেন কার্গিলের ওয়ার মেমোরিয়াল, সাথে দেখবেন ওয়ার্ল্ডের 2nd কোল্ডেস্ট ভিলেজ, যেখানে মানুষ থাকেন, দ্রাস এবং বালতাল। তারপরের দিন আপনি মানে 3 নম্বর দিন এই কার্গিল থেকে আপনি রওনা দেবেন। পথে দেখে নেবেন আরিয়ান ভ্যালি, দা ভিলেজ এবং হানু ভিলেজ, এবং সেখানেই আজকে রাতটা আপনার থাকা, কারণ এই পথটা কিন্তু অনেকটা স্ট্রেচ লম্বা, তাই 2 দিন কিন্তু আপনাকে মিনিমাম এই মাঝখানে রাখতে হবে শ্রীনগর থেকে লে পৌঁছানোর মাঝে।
চতুর্থ দিন কিন্তু আপনি এইখান থেকে পৌঁছে যাবেন লে ভায়া লামায়রু মনেস্ট্রি দেখে নিতে পারেন, ম্যাগনেটিক হিল, মানে আমরা যেগুলো লে থেকে ঘুরতে গেছিলাম কার্গিলের পথ ধরে, সেই পথ ধরেই আপনি যেহেতু লেতে ঢুকবেন, তো সেই পথে আপনি লামায়রু মনেস্ট্রি, আলচি মনেস্ট্রি, ম্যাগনেটিক হিল, জান্সকার সিন্ধু, রিভার পয়েন্ট মানে সঙ্গম, এগুলো আপনারা দেখে নিতে পারেন। তারপর থেকে প্রোগ্রাম কিন্তু একই রকম, লেতে আপনাকে আর এক্সট্রা একটা দিন রাখতে হচ্ছে না, যেখানে অ্যাক্লিমেটাইজ হতে হচ্ছে। লেক সাইড সিং করুন, তারপর দিন হুন্ডার বেরিয়ে যান, পরপর আগের যে প্ল্যান দিয়েছি খানিক একই প্ল্যান থাকবে। তবে শেষে সোমরেরির পর, যেহেতু আমরা মানালি হয়ে বেরোবো, সোমরেরির পর কিন্তু আপনাকে এক রাত থাকতে হবে সারচুতে। এক রাত সারচুতে থাকলেন, তারপরের দিন কিন্তু আপনি সারচু থেকে চলে আসবেন মানালি। টোটাল এই প্রোগ্রামটা থাকবে, আগেরটা ছিল আমরা যে প্ল্যানটা গেছিলাম 9 রাত 10 দিনের লে টু লে, তবে শ্রীনগর টু মানালি করলে আপনার প্রোগ্রাম হয়ে যাবে 12 রাত 13 দিনের। খরচে আসার আগে, লাদাখ ট্রিপ করার আগে এই যে এখন আমি যে জিনিসগুলো বা পয়েন্টগুলো বলবো সেগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, না হলে কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন আপনারা। প্রথম কথা, লাদাখ ঠিক কাশ্মীরের মতোই লাদাখে কিন্তু কোনো রকম প্রিপেড সিম চলে না। এখানে মোটামুটি সব জায়গাতেই যে টাওয়ার নেটওয়ার্ক পাবেন তা কিন্তু নয়, তবে এখানে হয় আপনাকে লোকাল সিম নিতে হবে গিয়ে একেবারে লেতে, অথবা আপনাকে পোস্টপেড সিম জিও, এয়ারটেল বা বিএসএনএল সেই সিম কিন্তু নিয়ে যেতে হবে। তবে একটা কথা বলে রাখি, লাদাখ খুবই রিমোট এবং এক্সট্রিম জায়গা, তো সব জায়গায় নেটওয়ার্ক কিন্তু পোস্টপেডেও পাবেন না। বিএসএনএল বেশ ভালো সার্ভিস দিয়েছিল, আর এয়ারটেলও কিন্তু ঠিকঠাক সার্ভিস দিয়েছিল, তো এইটা একটু মাথায় রাখবেন। 2 নম্বর পয়েন্ট, আমি আগেও যে বিষয়টা নিয়ে বারংবার সতর্ক করেছি আপনাদের, AMS মানে অ্যাকিউট মাউন্টেন সিকনেস। এতবার বলার পিছনে কারণ, আমিও অনেকবার বহু উঁচু উঁচু পাহাড়ে গিয়েছি, বাট লেতে আমার বিমান পথে যাওয়ার পর কিন্তু AMS এর শিকার আমি হই, তা কিন্তু আগেই আপনাদের বলেছি, তাই বারংবার সতর্ক করছি। যদি বিমান পথে আপনারা যান তাহলে কিন্তু অতি অবশ্যই AMS এর ভয় থাকবে, হতেই পারে। সেই জন্য যাত্রা শুরু 2 দিন আগে থেকে 48 ঘন্টা আগে থেকে ডায়মক্স খাওয়া শুরু করুন, দিনে একটা করে প্রতিদিন। আর এমনিও আমি আগেও বলেছি, এমনি সড়কপথে যদি যান তাও যেহেতু লাদাখ, সেজন্য AMS থেকে বাঁচতে ডায়মক্স খাওয়াটা কিন্তু অতি আবশ্যক। 3 নম্বর পয়েন্ট, লাদাখে এমন অনেক হাই পাসেস রয়েছে যেখানে গেলে শ্বাসকষ্ট হতেই পারে। খারদুংলা, উমলিংলা, যেটা ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরওয়েল রুট, আমরা বিশেষ কিছু কারণে সেটা যেতে পারিনি এবারে, বাট পরের বারে নিশ্চয়ই যাব। তাই লে থেকে যখন আপনি বেরোচ্ছেন নুব্রা ভ্যালির জন্য প্রথম, তখনই লে থেকেই অক্সিজেন সিলিন্ডার আপনি আগামী 5 দিন 6 দিন 7 দিন যতদিনই বাইরে থাকুন লে শহরের বাইরে ভাড়া করে নিন। লে শহরে প্রচুর এরকম দোকান পেয়ে যাবেন, কারণ মানে ওই প্রিভেনশন বেটার দ্যান কিওর আর কি, তো সাবধানতার মান নেই, নিয়ে রাখুন, কাজে লাগতেই পারে, না লাগলে তো খুবই ভালো। তৃতীয় কথা, লাদাখে কিন্তু আমরা যে সময় গিয়েছিলাম আগস্ট মাসে, দিনের বেলা কাইন্ড অফ ওয়েদার এমন ছিল গা পুরো পুড়িয়ে দিচ্ছিল, এত তীব্র গরম আর এত শুষ্ক জায়গা লাদাখ, কিন্তু রাতে ঠিক ততটাই ঠান্ডা। তো আমি এটাই বলবো যে সানস্ক্রিন নিয়ে যান, অবশ্যই সানগ্লাস নিয়ে যান, টুপি নিয়ে যান, সঙ্গে যদি পারেন ইনার নিয়ে যেতে পারেন, হ্যান্ড মানে আর্ম স্লিভস যেগুলো সেগুলো নিয়ে যেতে পারেন। আর এমনিতে ভালো মতন জ্যাকেট কিন্তু লাগবে, ভারী ভারী মোটা মোটা জ্যাকেট লাগবে, সেগুলো ক্যারি করুন। আর পারলে ভালো রকম টুপিও নিয়ে নিন, জুতো ভালো একটা নিন, জুতো, এইটুকুই আর কি। তো জামা কাপড়টা কিন্তু বুঝে শুনে নেবেন, টেম্পারেচার কিন্তু খুব খারাপ এখানে, দিনের বেলা গরম থাকে, রাতের বেলা ঠান্ডা থাকে, সঙ্গে প্রচুর হাওয়া দেয় প্যাংগং, সোমরেরি এই সমস্ত জায়গায়। আচ্ছা, 4 নাম্বার ILP মানে ইনার লাইন পারমিট। লাদাখে একদিকে চায়না রয়েছে, একদিকে পাকিস্তান মানে POK রয়েছে, তো খুব সেন্সিটিভ একটা জায়গা লে লাদাখ, সেই জন্য এখানে লাগে ILP মানে ইনার লাইন পারমিট। আপনি যদি কোনো ট্রাভেল এজেন্টের সাথে যান, যেমন আমরা গিয়েছিলাম অল্টিটিউড অ্যাডভেঞ্চার হলিডেজ এর সাথে, তাদের সাথে যোগাযোগের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, তো তারাই কিন্তু আমাদের ILP করিয়ে রেখেছিল। ILP কখন লাগবে? যখনই আপনি লে শহর থেকে বাইরে বেরোবেন, এমনকি আমাদের প্রথম যেদিনকে আমরা মুনল্যান্ড মানে ওই লামায়রুর দিকে যাওয়ার চেষ্টা করেছিলাম, সেদিনও কিন্তু আমাদের ILP দেখতে চেয়েছিল রাস্তায়। তাই ILP লে শহরের বাইরে বেরোলেই লাগবে, সেজন্য ILP প্রথমেই আপনাকে করিয়ে রাখতে হবে। আর যদি নিজেরা যান, লে শহরেই DC অফিস রয়েছে, সেই DC অফিস থেকে কিন্তু এই ILP হয়, বাট প্রচুর লাইন পড়ে দিনের দিন করতে চাইলে, তাই 2 দিন 3 দিন আগে থেকে আপনি করিয়ে রাখতে পারেন যদি আপনি নিজে যান। আর যদি এজেন্টের সাথে যান তাহলে তারাই সমস্ত ব্যাপার স্যাপার করে রাখবে। আচ্ছা, এরপর আসি বাইকারসদের জন্য। লাদাখ টুরিস্টদের জন্য যেমন স্বপ্নের জায়গা, বাইকারসদের জন্য কিন্তু লাদাখ তীর্থস্থান, ঠিক কিনা? তো বাইকার্স এখানে ভরে ভরে,
তো একটা বিষয় আমি যেটা দেখলাম, এখানে কিন্তু বাইরের স্টেটের কমার্শিয়াল বাইক যেগুলো, নিজের বাইক হলে আপনি কলকাতা হোক যেখান থেকে আপনি যদি নিজের বাইক নিয়ে আসতে চান অনায়াসে চালাতে পারেন লেহ লাদাখের যে কোনো জায়গায়। তবে যদি বাইক ভাড়া নেন, যদি আপনি ভাবেন যে হিমাচলে এসে হিমাচল থেকে বাইক ভাড়া নিয়ে আমি আসবো, তাহলে কিন্তু একটা কথা মাথায় রাখবেন, হিমাচলের বাইক বা বাইরের স্টেটের কমার্শিয়াল যে বাইকগুলো সেগুলো কিন্তু এখানে অ্যালাউ নয়। হয়তো আপনাকে লেতেই সে বাইক রেখে আবার লেহ লাদাখ থেকেই মানে লেহ থেকে আপনাকে বাইক ভাড়া করতে হবে লেহ লাদাখের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমি আপনাদের মানে আমি যে কোনো জায়গায় পেয়ে যাবেন, লেহ শহরের বিভিন্ন জায়গায় এরকম বাইকের ভাড়া পাওয়া যায় এমন প্রচুর জায়গা রয়েছে। বা আমাদের হোটেল যেখানে ছিলাম আমরা লেতে, সেখানে আমি খোঁজ নিয়েছিলাম, সেখান থেকেও বাইক ভাড়া দেওয়া হয়। হিমালয়ান আমাকে 2023 সালের আগস্ট মাসে ভাড়া বলেছিল পার ডে 2500 টাকা, এবং ক্লাসিক 350 বলেছিল 1500 টাকা, এবং 500 বলেছিল 1800 টাকা মতন। এছাড়া এক্সপালস বা কেটিএম বা এগুলো একটু কম। তো দরদাম কিন্তু হয়, দরদাম করতে পারেন। এর সাথে শুধু আপনাদের হেলমেটটা ওরা প্রোভাইড করবে, যদি আর কোনো নি গার্ড আর্ম গার্ড এগুলো লাগে আপনি নিজে নিয়ে আসতে পারেন, অথবা তারা এক্সট্রা কস্ট নিয়ে ভাড়া দেয়। আর এই ক্ষেত্রে শুধুমাত্র আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলেই আপনি বাইক ভাড়া পেয়ে যাবেন অনায়াসে। আর এর সাথে আপনাকে তেল তো নিজের খরচায় পার ডে ইউজ করতে হবেই। লাদাখে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই বর্তমান দিনে 2024-এ দাঁড়িয়ে ড্রোন ওড়ানো কিন্তু ইলিগাল, এবং যে জায়গায় দেখবেন নো ফটোগ্রাফি লেখা আছে দয়া করে ভিডিও করবেন না। আর অনেক জায়গা দর্শনীয় স্থান যেমন হল অফ ফেম এগুলো না সোমবার বন্ধ থাকে, তো সেই দিনটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এতক্ষণ তো আইটিনারি কিংবা যে পয়েন্টগুলো মাথায় রাখতে হবে লাদাখ ঘোরা সেগুলো বললাম। তো এবার আসি লেহ লাদাখ স্বপ্নের এই জায়গা ঘোরার জন্য আপনাদের পকেটে কিরকম টান বা খরচ পড়বে। তো বেসিক্যালি আমরা অল্টিটিউড অ্যাডভেঞ্চার হলিডের সাথে গিয়েছিলাম, যা দেখলাম কিংবা মার্কেট স্টাডি করে বা আমি নিজে যদি ট্রিপ করতাম একা, তাহলে আমার যেরকম খরচ দাঁড়াতো বা আমার যেরকম খরচ পড়েছে গত ট্যুরে লে টু লে আমার পড়েছে 30,000 ইন্ডিয়ান রুপি পার হেড। লাদাখ কিন্তু বেশ খানিক কস্টলি জায়গা। যদি আপনি একটা বড় গ্রুপ নিয়ে যান সেক্ষেত্রে কিছুটা কম হলেও হতে পারে, বাট যদি আপনি 10 জন 8 জন 5 জন এরকম গ্রুপে যান বা 2 জন 4 জন এরকম গ্রুপে যান, তাহলে কিন্তু লাদাখ বেশ কস্টলি জায়গা। তবে কাশ্মীরের মতো কোনো স্ক্যাম বা কোনো রকম সমস্যার সম্মুখীন আমরা অন্তত হইনি লাদাখের কোনো জায়গাতেই, তবে খরচ কিন্তু বেশ বেশি। তো আশা করি এতক্ষণ পুরো ভিডিওটা আপনারা দেখলেন এবং একটা মোটামুটি আইডিয়া করতে পারলেন যে আপনাদের আগামী দিনে লেহ লাদাখ ট্রিপ প্ল্যান করতে হলে কি কি জিনিস মাথায় রাখতে হবে কিংবা আইটিনারি কিরকম হওয়া উচিত। তো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগলো, এবং যদি ভালো লেগে থাকে এবং আগামী দিনে লাদাখ প্ল্যানে আপনার একটু হলেও সাহায্য হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এরকম সুন্দর সুন্দর ট্রাভেল গাইড প্লাস আমাদের ট্রাভেল ভিডিওসগুলো দেখতে, ট্রাভেল ব্লগস দেশে বিদেশে বিভিন্ন জায়গায় দেখতে, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আমাদের ভিডিও। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর আশা করি লাদাখে আবার ফিরবো খুব তাড়াতাড়ি, আর অন্য জায়গাগুলো লাদাখের এক্সপ্লোর করবো। ভালো থাকবেন সকলে, নমস্কার।